ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা গণমাধ্যমে প্রতিদিনকার যে সব খবরগুলো আছে সেই খবর থেকে বেছে নেওয়া একটি খবর নিয়ে আলোচনা করি। এই সময়টায় অর্থাৎ এই প্যান্ডেমিকের সময়টায় আমরা বেশিরভাগ সময় করোনা বা এই ডেঙ্গুর সময় ডেঙ্গু নিয়ে আলোচনা করি। এর বাইরে যেসব ঘটনাগুলো বাংলাদেশে বেশি আলোচিত সেগুলোই আলোচনায় থাকে। এরই ফাঁকে একটি ঘটনা অর্থাৎ একটি বিষয় প্রায় প্রতিদিনই কখনো বড় খবর হচ্ছে, কখনো ছোট খবর হচ্ছে, কিন্তু বেশ ব্যাপকভাবে বাংলাদেশের মিডিয়াগুলোতে আলোচিত হয়নি, কিন্তু আলোচনার দাবি রাখে। অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা এগুলো নিয়ে গত কয়েকদিন ধরে বেশ আলাপ আলোচনা ফলো করেছি। সেটি হলো ফাঁস করে ফাঁসানোর যে প্রক্রিয়া, অর্থাৎ এখনকার যে অবস্থা, বৈশ্বিক অবস্থা, এখন একটি নতুন অস্ত্রের নাম, নতুন হুমকির নাম বোধহয় ফাঁস করে ফাঁসানোর যে হুমকি। আপনার হাতে, আমার হাতে, যে যার হাতেই যেই ডিভাইস থাকুক না কেন, তা দিয়ে গোপন তথ্য, দলিল ইত্যাদি সেগুলো জেনে নেওয়া বা ছিনিয়ে নেওয়া একরকম করে, আর মানুষের যে পার্সোনাল কিছু গোপনীয়তা থাকে, রাষ্ট্রের কিছু গোপনীয়তা থাকে, সেগুলোর মধ্যে এক ধরনের ঢুকে যাওয়া। সেই ঢুকে যাওয়ার জন্যে নানা রকমের ডিভাইস বিভিন্ন দেশ তৈরি করছে। তারা অস্ত্র উৎপাদনকারী দেশগুলোর মধ্যে যেমন এক ধরনের আভিজাত্য থাকে, অর্থাৎ তারা খুব দামি অস্ত্র, গোলাবারুদ তৈরি করতে পারছেন। এখন একটা নতুন ধরনের অস্ত্র, একটা সফটওয়্যার, কিন্তু সেটিও একটা বিরাট কৃতিত্বের দাবি রাখছে। এই ধরনের সফটওয়্যারগুলো যারা উদ্ভাবন করছেন, ঠিক সফটওয়্যার বলা যায় না, এটা ম্যালওয়্যার বলছে। এবং সাম্প্রতিক যে ম্যালওয়্যারটি নিয়ে আলোচনা, সেটির নাম প্যাগাসাস। প্যাগাসাস সম্পর্কে আমরা জানি, সেই পঙ্খিরাজ ঘোড়া, রাজারা সেই রূপকথা রাজকুমাররা যেগুলো চড়তেন, সেই এখনকার রাজরা যাদেরকে বলছি, তারা এখন এই ধরনের ম্যালওয়্যার হাতে নিয়ে বসে আছেন, আরেক রাজ্যে, আরেক জায়গায়, আরেকজনের ডিভাইসে ঢুকে গিয়ে সব জেনে যাওয়ার জন্যে, ফাঁস করে দেবার জন্যে। এই বিষয়টি নিয়ে আমরা একটু ইন্টারেস্টিং আলোচনাই হবে আমি আশা রাখছি। আমার সঙ্গে যারা সংযুক্ত হয়েছেন সকলের কাছ থেকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। সুতরাং নিরাপত্তার দিকটি নিয়ে আমরা শুনবো অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাত হোসেনের কাছ থেকে। তিনি সাবেক নির্বাচন কমিশনার এবং এনএসইউর সিনিয়র ফেলো এবং নিরাপত্তা বিশ্লেষক। আমাদের সঙ্গে মিডিয়া এবং তার এখানে নানা রকমভাবে তথ্য ফাঁস হওয়া, কনফারেন্স, টেলিফোন কথোপকথন ফাঁস হয়ে এক ধরনের নতুন ঘরানা তৈরি হয়েছে এবং আমরা কিছু চেক না করি অনেক সময় দিতে বাধ্য হই, এরকম একটি অবস্থা। সেখানে আইনগত দিক, মিডিয়ার এথিক্স, এগুলো নিয়ে কথা আমরা শুনবো সৈয়দ ইশতিয়াক রেজার কাছ থেকে। মোখলেসুর রহমান আছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা কতটুকু ব্যবহার করতে পারেন, কতটুকু পারেন না, কতটুকু আমাদের আইনে আছে, কতটুকু আইনের বাইরে, সেটা আমরা শুনবো সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের কাছ থেকে। তথ্য প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির, তিনি আমাদের এটার পুরো টেকনোলজিটা নিয়ে বোধহয় মজা করে একটু বলবেন। অনেক নতুন নতুন দর্শক, আমাদের মানে ইয়াং দর্শকরা এগুলো নিয়ে খুব আগ্রহী। আর লন্ডনের চ্যানেল এস-এর কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর তানভীরকে একটু কৃতিত্ব দিয়ে অনুষ্ঠানটি শুরু করি। প্রায় বেশ 2-3 সপ্তাহ ধরে তানভীর আমাকে একটু নক করছিলেন যে এটা নিয়ে বোধহয় একটু আলোচনা করার দরকার আছে। তানভীর আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, খোঁজ খবর রাখেন একেবারে আন্তর্জাতিক পরিসরে এই পেগাসাস নিয়ে কি হচ্ছে। আবার একটু বলি পেগাসাসটা কি। আমরা এই মুহূর্তে টিভি সেটের সামনে এসে যারা বসেছেন তাদের জন্য সাদাত হাবিবি সেতু A to Z একটু দেখার চেষ্টা করেছেন। দেখে নেই সাদাত হাবিবি সেতু রিপোর্টটি। গ্রিক পুরাণের সবচেয়ে পরিচিত প্রাণীর নাম পেগাসাস, বাংলা করলে হবে পঙ্খিরাজ ঘোড়া। পার্সিয়াস মেডুসার মাথা বিচ্ছিন্ন করে ফেললে সেই রক্ত থেকেই পেগাসাসের জন্ম। পুরাণের কথায় দেবদেবতাদের বাহন এই পেগাসাস। হাজার বছরের সেই ইতিবাচক পরিচয় এখন নতুন আতঙ্ক।
গ্রিক মিথের সেই ডানাযুক্ত ঘোড়ার অনুকরণ করেই ওদের ব্র্যান্ডিং এই পেগাসাস, এমন সফটওয়্যার যা দিয়ে চাইলে আপনার মোবাইল ডিভাইসটি হতে পারে গুপ্তচরের হাতিয়ার। জায়গাটা সুরক্ষার জায়গাটায় যদি আমরা বিচার করি, তাহলে এই ধরনের একটা আইন যদি না থাকে, কারো কন্যা, কারো ভাই, কোনো বৃদ্ধ ব্যক্তি বা অন্য কেউ যদি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে থাকেন, মিথ্যা অভিযোগ যদি তার বিরুদ্ধে দাঁড় করিয়ে তার সম্মানহানি করা হতে থাকে, তাহলে এই ইলেকট্রনিক এই সোশ্যাল মিডিয়ায় কার কাছে প্রতিকার পাওয়া যাবে, কিভাবে প্রতিকারটা পাওয়া যাবে? সেই ক্ষেত্রে একটা আইনের জায়গাটা তৈরি হওয়া দরকার। সেরকম একটা আইনের জায়গা তৈরি হয়েছে, সেই আইনের জায়গাটা অপব্যবহার হচ্ছে। কিন্তু আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে ব্যবহার এবং অপব্যবহার, আইন যখনই, যে কোনো আইন, শুধুমাত্র ডিজিটাল নিরাপত্তা আইন বা গোয়েন্দা বৃত্তির ক্ষেত্রেই নয়, যে কোনো আইনেই আপনি এটার ব্যবহারও করতে পারেন, অপব্যবহারও করতে পারেন। আপনি একটি খুনের মামলায় আইনগতভাবে মিথ্যামিথ্যি কারো বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হয়রানি করতে পারেন, অথবা যথাযথভাবে খুনের একটা মামলা আপনার রুজু করে দিতে পারেন। এই ডিলেমাটা, এই দুটো, এই ধোঁয়াশার জায়গাটা সবসময় রয়েছে, প্রত্যেকটি আইনের ভিতরেই রয়েছে। এখন রাষ্ট্রের কাজ হলো যে আইনগুলো যেন যথাযথভাবে প্রয়োগ হয় এবং তার যারা নাগরিক আছেন সেই নাগরিকরা যেন কোনো মতেই ক্ষতির শিকার না হন। আমাদের অনেক সময় আমরা দেখি যে আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা জড়িত আছেন, তারা অনেক সময়ই তাদের কাজকর্মকে জনসমক্ষে নিয়ে আসতে চান, তাদের অনেক বেশি অ্যাচিভমেন্ট গুলোকে মানুষের কাছে প্রকাশ করতে চান, তার ক্রেডিটটা তারা নিতে চান। ফলে হয় কি, অনেক সময় আমরা দেখি তারা এক ধরনের কৌশল অবলম্বন করেন এবং মিডিয়াকে ব্যবহার করার একটা কার্যকরী, একটা জুৎসই কৌশল অবলম্বন করেন। ফলে দেখা যায় যে মিডিয়াও তাদের সেই কৌশলের কাছে, তাদের কৌশলের কাছে একটা শিকারে পরিণত হয়েছেন, বা তারা যেভাবে চাচ্ছে তারা ঠিক সেইভাবে মিডিয়াতে উপস্থাপন করছেন। তো এই দিকটাও নজর রাখা দরকার যে কোনো একজন ব্যক্তিকে আমি গলায় ঝুলিয়ে দিলাম, সে একজন ছিনতাইকারী অথবা সে একজন রেপিস্ট বলে, এটা একটা মুখরোচক জিনিস হলো, দৃষ্টি আকর্ষণ করার জিনিস হলো। সেই দৃষ্টি আকর্ষণ করার জিনিসটা আমি প্রচার করব কি করব না, সেই জায়গায় এডিটোরিয়াল বিষয়গুলো। স্যার, আপনার কথার মধ্যে এসছে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া। এখন কিন্তু মিডিয়ার চেয়েও সোশ্যাল মিডিয়া অনেক বেশি ডমিনেট করছে। কে কত বেশি এই ধরনের ফাঁস করে ফাঁসানোর কন্টেন্ট কত বেশি শেয়ার করতে পারে, এবং এক একজন নিজের এইসব লাইক শেয়ারের কারণে অনেক বেশি শক্তিশালী। এখানে কর্পোরেটের এক ধরনের উস্কানি আছে, এই ধরনের মিথ্যা অপপ্রচার, নোংরামো, লাইক শেয়ারের বিনিময়ে টাকা পয়সার প্রাপ্তির একটা ব্যাপার থাকে। সেখানে আমরা মিডিয়ার আইন করে সোশ্যাল মিডিয়ার এই ফাঁসানোর প্রবণতাকে কি রুখতে পারবো? এগুলো নিয়ে তো বারবার আমাদের কথাই বলতে হবে। এই বিষয় নিয়েই আমরা পরবর্তী অর্থাৎ বিরতির পরে বাকি অংশটুকু আলোচনায় রাখতে চাই। আলোচনার অংশটুকু একটা ছোট বিরতি নিয়ে আসি। ফাঁস করে ফাঁসানো আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম। বিরতিতে যাবার আগেই বলেছি যে এই প্রবণতা শুধু মিডিয়ার জন্য আবার নতুন করে আইন, আমরা ডিজিটাল সিকিউরিটির আইনের কথা বলছি, প্রয়োগ অপপ্রয়োগের কথা বলছি। যারা এটা ব্যবহার করেন সেখানে নানা রকমের অ্যাবিউজ হচ্ছে, সেগুলো নানান দিক নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু যেখানে আসলেই যে কথাটি পরিষ্কার করে বলেছেন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোখলেসুর রহমান, যে সোশ্যাল মিডিয়া এই জায়গায় এই ফাঁসানো এই প্রবণতা অনেকখানি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই জায়গা থেকে কি তানভীর একটু যোগ করবেন? আবারও আমরা নর্মসের কথা আলোচনায় এলো, যে পারমাণবিক অস্ত্র ইউজ করার জন্য যেরকম একটা নর্মস, এখন আমরা নানা রকমের ডিভাইস ইত্যাদি এগুলো অনেক কিছুই ব্যবহার করব। সোশ্যাল মিডিয়াও তো আপনি বন্ধ করতে পারবেন না, নিয়ন্ত্রণও করতে পারবেন না। সেই জায়গা থেকে কোনো গুড প্র্যাকটিস কোনো জায়গা থেকে আপনি দেখছেন কিনা?
আমার কাছে যেটা মনে হয় যে জনগণের সচেতনতাটা খুব জরুরি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন ধরুন আহ, চিত্রনায়িকা পরীমণিকে গ্রেফতার, এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে এগুলো তো আদালতে প্রমাণিত হবে। উনি উনি মদ খাবেন বা উনি কোনো অ্যালকোহল পান করেন, নাকি তিনি অসামাজিক কাজকর্ম করেন, নাকি তিনি অন্যান্য কাজের সাথে জড়িত। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তারপরে হচ্ছে আমাদের আদালত, বিচার ব্যবস্থা এবং জনগণ, এই তিনটার মধ্যে একটা বিস্তর সমন্বয়ের ফারাক আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মনে করে আমি যদি এই জনপ্রিয় মানুষটিকে এখনই আদালতে পুরে দেই, আমার মনে হয় সরকার পতন হয়ে যাবে। আবার জনগণ আদালতের উপরে আস্থা নেই, যে আদালত যদি বলে যে চিত্রনায়িকা পরীমণি এই ধরনের অসামাজিক কার্যক্রমে জড়িত বা রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমে জড়িত রয়েছেন, এটি যদি আদালত যদি বলে, জনগণ সেটি মেনে নেবে না। তো এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি ফাঁদ পাতে, তাকে আগে জনগণের কাছে ডিফেম করো, অর্থাৎ মদের বোতল দেখাও, অসামাজিক কার্যকলাপের ভিডিও বাজারে ছাড়ো, অডিও বার্তা বাজারে ছাড়ো, আর তার চরিত্রটা জনগণের কাছে আগে হনন করো। তাহলে পরীমণির যে জনপ্রিয়তা রয়েছে সেই জনপ্রিয়তায় ভাটা পড়বে। তখন আদালত থেকে একটি সিদ্ধান্ত আসলে এটি প্রমাণিত হবে, ও আচ্ছা মদের বোতল তো দেখেছি অনেকগুলো, ও আচ্ছা অনেকগুলো ভিডিও তো দেখেছি, ও আচ্ছা ওই যে কথোপকথন, ওই যে কেক কাটার দৃশ্য, উনি খারাপ। তো তখন পরবর্তীতে গিয়ে অনেক দেরি করে হয়তো আদালত একটি সিদ্ধান্ত দেবেন। কিন্তু এই গোপনীয়তার বিষয়গুলো যদি পরীমণি অপরাধী না হন, তাহলে এই যে তার এত কিছু হলো, এর দায় কার? মানে পাল্টা ব্যবস্থা নিতে পারবে কিনা, মানে আদালত থেকে না, জনগণ মানে জনগণকে তো বোকাই ভাবা হয় বরাবর সবকিছুতেই, মানে খুবই মূর্খ, কোনো কিছুই জানে না। আমরা এই জনগণের কাছেই প্রশ্ন থাকে যে যখন নাকি উল্টোটা যদি প্রমাণিত হয় তখন এটার দায়টা কে নেবে, পাল্টা আইনি ব্যবস্থা কি নিতে পারবে, এ ধরনের প্রশ্ন উঠছে। সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, নিশ্চয়ই সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ফাঁসানোর যে প্রবণতা, এই প্রবণতায় অনেকখানি সোশ্যাল মিডিয়া বিরাট বড় একটা ভূমিকা রাখছে। দিদি 1 মিনিট যদি আপনি সময় দেন, সেটা হচ্ছে যতগুলো তথ্য ফাঁস হলো বা টেলিফোন কনভারসেশন ফাঁস হলো, এটা তো নতুন নয়। একটি কনভারসেশন নিয়ে কি তদন্ত হয়েছে বাংলাদেশে? আদালত কি স্বপ্রণোদিত হয়ে একটি মামলা করেছে যে প্রধানমন্ত্রীর এই টেলিফোনটি কিভাবে ফাঁস হলো এটি খতিয়ে দেখা প্রয়োজন? একটি তদন্ত হলো না কেন? এই জায়গাটিতে আমার মনে হয় সদিচ্ছার অভাব রয়েছে। না তানভীর, এখানে একটু বলি, গত বছর সেপ্টেম্বরে কিন্তু বাংলাদেশের উচ্চ আদালত থেকে একটি রায় এসছে 3 বিচারপতির সমন্বয়ে গঠিত একটা বেঞ্চ থেকে। সেখানে বলা হয়েছিল অনানুষ্ঠানিক লিখিত চাহিদা ছাড়া গ্রাহককে অবহিত না করে সরকারি বেসরকারি কোনো টেলিফোন কোম্পানি, সেটা মুঠোফোন হতে পারে, ল্যান্ডফোনও হতে পারে, কোনো কোম্পানি কারো কোনো কল রেকর্ড করতে পারবে না। এবং হাইকোর্টের এবং ফোনালা ফাঁস করার বিরুদ্ধে যে এই রায়টা, সেটা কিন্তু আমরা বলবো আমরা প্রত্যেকে ইগনোর করেছি, কিন্তু যার যার অবস্থান থেকে, গণমাধ্যম সহ যারা যারা যেখানে যেখানে কর্তৃপক্ষ আছে, অর্থাৎ দেশের উচ্চ আদালত একটা রায় দিয়েছে কিন্তু গত বছর সেপ্টেম্বরে। না রেজা ভাই, স্পাইওয়্যারটা কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয় না। এই পেগাসাস স্পাইওয়্যারটা তো সরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়, শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের কাছে। স্পষ্ট করে তাদের এখানে বলা, সরকার কিনছে, সরকার করতে পারবে, কিন্তু প্রকাশ করবে অধিকার তো নেই। তো তাহলে যেভাবে প্রকাশিত হলো তার তদন্ত হয়েছে কিনা, একটি তদন্ত হয়েছে কিনা? এখানে আরেকটা পয়েন্ট আমরা বোধহয় মিস করে যাচ্ছি। সৈয়দ ইশতিয়াক ঠিকই ধরিয়ে দিয়েছেন যে আমরা উচ্চ আদালতের একটা নির্দেশনা, সেইটা খুব আরামসে আমরা ভুলে গেছি, অথবা আমাদের কনভিনিয়েন্স অনুযায়ী আমরা যে যার মতো করে ব্যবহার করেছি। কিন্তু যে জায়গায় ছিলেন পুলিশ মহাপরিদর্শক, যে তার চেয়েও তো অনেক বেশি এইটা ফাঁস করে ফাঁসানোর প্রবণতা এবং এইভাবে হিউমিলেট করা, সেটা আইনি পর্যায়ে পর্যন্ত, বিচার আচারে পর্যন্ত নিয়ে যাওয়ার যে কাজ করছে সেটি সোশ্যাল মিডিয়া করছে। ওই জায়গায় আপনি কি বলবেন, ওখানে কোন নিয়ম দিয়ে নিয়ন্ত্রিত হবে? তানভীর।
সোশ্যাল নেটওয়ার্কের বিষয়টি তো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে তো গণমাধ্যমের একটা বিস্তর ফারাক রয়েছে। হ্যাঁ, ফারাক রয়েছে, কিন্তু কিন্তু আমরা যে প্রবণতা, যে ব্যাধি, যে ঝুঁকি যাই বলি না কেন, যে হুমকি যাই বলি না কেন, এখন কিন্তু গণমাধ্যম একজন কর্মী হিসেবে অনেকটা দায়িত্ব নিয়ে বলতে চাই, গণমাধ্যম কোনো হুমকির কারণ না, বরং যে অগণমাধ্যম যেগুলো সেগুলোই এখন অনেকখানি হুমকির কারণ। স্যার, এই জায়গায় যে আপনার কাছে একটি তথ্য আসলো, আমি গণমাধ্যম কর্মী হিসেবে সেটিকে ভেরিফাই করছি কিনা, আমার কাছে সেটা তো এথিক্যাল, এটা এথিক্স এর জায়গা। রেজা ভাই যোগ করছিলেন, জটিল হয়ে যাচ্ছে, একটু সহজ করে আনবেন মনে হয়। আমি একটু বলি, সাংবাদিকের কাজই তো যে কোনো তথ্য পাওয়ার পরে তাকে চেক, রিচেক, ক্রস চেক করে নিশ্চিত হয়ে দেওয়া, যেটাকে অ্যাট্রিবিউশন বলে, যে আমি সোর্স নিশ্চিত করে আমি আমার তথ্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করে পরিবেশন করছি তথ্য। এখন একটা আইনের ফাঁক রয়ে গেছে মুন্নি, সেটা হলো পাবলিক ইন্টারেস্ট ডিসক্লোজার বলে একটা টার্ম আছে, কিন্তু জনগণের স্বার্থে ডিসক্লোজ করা। পশ্চিমা দেশগুলোতে এটা করতে হয় আদালতের অনুমোদন নিয়ে। যেমন তানভীর এখন লন্ডনে আছেন, লন্ডনের সরকার অনেক তথ্য ফাঁস করে কিন্তু, বা অনেক সংস্থা ফাঁস করে, কিন্তু তার আগে আদালতের অনুমতি নিতে হয় যে এই তথ্যটা পাবলিক ইন্টারেস্টে ডিসক্লোজ করতে হচ্ছে। সেখানে কিন্তু অনেক গোপন নথিও থাকতে পারে, লিক ডকুমেন্টও থাকতে পারে। বাংলাদেশে কিন্তু এর কোনো ধারধারি নেই। এখন পাবলিক ইন্টারেস্ট ডিসক্লোজের নামে দেশ ও জাতি রসাতলে চলে যাচ্ছে, এই টেলিফোন আলাপ এখনই ফাঁস না করলে বাংলাদেশ এসে যাবে, এরকম একটা কনটেক্সট তৈরি করে যাচ্ছে তাই ভাবে একটা ফোন আলাপ ফাঁস হয়ে যাচ্ছে, ব্যক্তির কথা ফাঁস হয়ে যাচ্ছে, কারো হয়তো ইনবক্সের, ফেসবুকের ইনবক্সের কথা ফাঁস হয়ে যাচ্ছে, দেশের বাইরে বসে মুন্নি সাহা, সৈয়দ ইশতিয়াক রেজার চরিত্র হনন হচ্ছে। এখন এই জায়গাগুলো এড্রেস করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হলো বিটিআরসি এখানে কোনো দায়িত্ব, ব্যক্তির সম্মান, ব্যক্তির যে নাগরিক মর্যাদা, সেই জায়গাটা কিন্তু কোন কর্তৃপক্ষ নিতে রাজি হচ্ছে না। এটাই হলো মুখলেস ভাই আপনার কাছে জানার আমার অন্তত জায়গা থেকে, এখানে ব্যক্তির মর্যাদার জায়গাটি, নাগরিকের মর্যাদার জায়গাটি, পরিমণেরও একটা নাগরিক মর্যাদা আছে, নাসিরি ও মাহমুদেরও আছে, তাদের নাগরিক মর্যাদা যে ক্ষুণ্ণ করা হচ্ছে নানাভাবে চরিত্র হনন করে, এবং এটা তো কোনোভাবেই ফাঁসিয়ে দেওয়ার চেয়ে কম নয় আসলে। জি, আমার মনে হয় মোখলেসুর রহমান যোগ করবেন। আমি আরেকটা ছোট্ট বিরতি নিয়ে আসি, শেষ ভাগে সবাই একটু করে যোগ করতে পারবেন আশা করি। ব্যক্তির মর্যাদার বিষয়ে আমরা থাকবো। ফাঁস করে ফাঁসানো আমাদের আজকের ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা শিরোনামের একেবারে শেষ ভাগে আছে। বিরতিতে যাবার আগে বলছিলাম ব্যক্তির মর্যাদার কথা, ফাঁস করে ফাঁসানোর এই প্রবণতা যে কারণে ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে বাংলাদেশে গত বেশ কয়েক বছর ধরে এই প্রবণতা, সেটা পেগাসাসের ইস্যুই হোক আর নানান ইস্যু ধরে বিভিন্ন সময়ে এই প্রবণতা ব্যক্তিকে অনেকভাবে অসম্মানিত করছে, শঙ্কার মধ্যে ফেলছে। সেখান থেকে আসলে দূর করার জন্য কি এই বিটিআরসি, আবারও এই একই কথা, বিটিআরসি বা আমাদের সংবিধানের যে রাইটের কথা বলা হচ্ছে সেগুলো মিলে আমাদেরকে রক্ষা করবে, নাকি আমাদের অন্য কিছু ভাবতে হবে? যে নর্মসের কথা একবার একটু বলছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক। আমি ডক্টর এম সাখাওয়াত হোসেনের কাছে শুনবো, সাবেক নির্বাচন কমিশনার। স্যার, ব্যক্তির মর্যাদার কথাটি বলা হচ্ছিল এবং এটা এই ফাঁস করে ফাঁসানোর প্রবণতাটি একটা বড় ক্যানভাসে যদি আমরা আলোচনা করি, তাহলে এখন একেবারে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল নিরাপত্তাহীনতায় ভোগে। এই জায়গা থেকে এই নর্মসের কথা আমরা বলছি, নতুন আইনের কথা বলছি, বিটিআরসি কোন কর্তৃপক্ষ কারা রক্ষা করবে, আসলে কিভাবে এখান থেকে আসলে এই ভয় দূর করা যায়? এই কথাটাই আমি কিন্তু বলছিলাম। এখন কথা হচ্ছে যে শুধু বিটিআরসি কে আমি বলবো কেন? শুধু বিটিআরসি তো একটা অর্গানাইজেশন নয়, স্টেট অর্গানাইজেশন তো আরো অনেকগুলো আছে। এখন যে ব্যক্তি নিরাপত্তা দেওয়ার কথা, ইন্টারনাল সিকিউরিটির কথা বলি, ইন্টারনাল সিকিউরিটি রেসপন্সিবিলিটি, সব সিকিউরিটি রেসপন্সিবিলিটি গভর্নমেন্টের,
বাট ইন্টারনাল সিকিউরিটির জন্য গভর্নমেন্ট অনেকগুলো অর্গানাইজেশন, অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি করে রেখেছে। এটা সব দুনিয়াতেই আছে। আগে আমেরিকাতে ছিল না, ইন্টারনালটা খুব একটা বেশি দেখতো না। 9/11-এর পরে তারা হোমল্যান্ড সিকিউরিটির একটা ডিপার্টমেন্ট খুলেছে, যেটা মানে আমাদের, যেটা আমরা বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন ব্যাপারটা হলো যে এই ধরনের অল দিস অর্গানাইজেশন, বিটিআরসি বলেন, পুলিশ বিভাগ বলেন, পুলিশ বিভাগের ডিবি বলেন, আইবি বিভাগ বলেন, এনএসআই অথবা অন্য কোনো অর্গানাইজেশন, সেটা সামরিক বাহিনীর অর্গানাইজেশন হতে পারে, এই সমস্ত কিছুই কিন্তু ব্যক্তি বা নিরাপত্তার জন্যই কিন্তু তৈরি করা হয়েছে সব। কারণ রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আমার নিরাপত্তা দেয়া। এইটা নয় যে রাষ্ট্র আমার পিছনে পিছনে 10 জন লোক লাগিয়ে দেবে যাতে একবার আমার ফিজিক্যাল নিরাপত্তা। নো, আমার নিরাপত্তা, আমার যে একটা স্বাধীন দেশ, একটা আমরা নিজেদেরকে গণতান্ত্রিক দেশ বলি, আমার কিছু যে রাইট, সেই রাইট আমি যতক্ষণ পর্যন্ত সেই রাইটটাকে মিসইউজ না করছি, এবং সেই রাইটটা যদি অন্যের ক্ষতি না হয়, রাষ্ট্রের ক্ষতি না হয়, সে পর্যন্ত কিন্তু রাষ্ট্রের আমাকে নিরাপত্তা দেওয়ার কথা। এখন রাষ্ট্র নিরাপত্তাটা কিভাবে দিবে, সেটা হচ্ছে, যেমন পুলিশ অর্গানাইজেশন আমরা বলি, ইন্টেলিজেন্সের অর্গানাইজেশনের কথা বলি, এটা তো সম্পূর্ণই কিন্তু রাষ্ট্র তার জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য তাকে ব্যবহার করা হয়। কিন্তু আমরা ওইটা স্লোলি এন্ড গ্র্যাজুয়ালি আমাদের মতো দেশে, যেখানে জবাবদিহিতার অভাব, যে 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 ইনস্টিটিউশন গুলো আপনার জবাবদিহিতা নিয়ে আসবে, সেই জায়গার অভাবের কারণে আমরা এখন যা দেখছি, এই ইনস্টিটিউশন গুলো আমার নিরাপত্তা নয়, আমার জন্য ভীতিকর ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের কোনো একজন বললেন যে আমাদের লোক অত সচেতন নয়। অবশ্যই আমাদের লোক সচেতন নয়। আমাদের কত পার্সেন্ট লোক বুঝতে পারে যে পেগাসাস জিনিসটা কি বা স্পাইওয়্যার জিনিসটা কি? যে খেটে খায় তার তো এগুলো চিন্তা করার কোনো দরকার নেই, বা ধরুন ইভেন মিডল ক্লাস লোকজনের এগুলো চিন্তা করার দরকার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে তার উপরে যে নজরদারিটা হচ্ছে, শুধু নজরদারি না, হোয়াট আর উই ডুইং, আমাদের ডেটাগুলো বা আমাদের এই সমস্ত ডেটাগুলো, এগুলো পর্যায়ক্রমে কোনো এক জায়গায়, বিশ্বের কোনো এক জায়গায় ব্যবহার হচ্ছে, এবং সেটা তখনই ব্যবহার হবে যখন আপনার উপরে একটা খড়গ নেমে আসবে। এগুলো তো আমরা দেখছি আমাদের চোখের সামনে। সেই জায়গাতে আমার যেটা মানে মতামত, যে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের আপনার ইনস্টিটিউশন গুলো, সেগুলো একটা জবাবদিহিতার জায়গায় না যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই আলোচনা যতই করি না কেন, এই আলোচনা আপনি যাকে নিয়ে করবেন, যদি বলেন যে অমুকে কেন এটা কিনলো, সে আপনাকে 10টা কারণ দেখাবে যে আমরা জঙ্গিবাদের জন্য করতেছি, আমরা প্যান্ডেমিকের জন্য করছি, আমরা অমুককে ফলো করছি। কিন্তু আপনি যখন কারোর স্বার্থের বাইরে যাবেন, তখন আপনি দেখবেন যে আপনার উপরেও সেই স্পাইংটা হচ্ছে। এখন সেটা হলো যে, আমি শেষ কথা যেটা বলতে চাই, আনলেস দি কান্ট্রি স্টেট অর্গানগুলোকে ওইভাবে জবাবদিহিতার আওতায় যদি না আনে, তাদের লিমিটের মধ্যে যদি তারা কাজ না করতে করে, বা তাদের উপরে কোনো খবরদারি না থাকে, তাহলে এইটা আমরা যতই বলি না কেন এটা হবে না। এটা আমরা এখন ব্রিটেনের সাথে তুলনা করতে পারবো না, এটা আমরা এখন আমেরিকার সাথে তুলনা করতে পারবো না, আমরা অন্তত সাবকন্টিনেন্টের তুলনা করতে পারি। আপনি দেখেন যে শুধু আমাদের দেশে না, ইন্ডিয়াতে এটা নিয়ে বিশাল হইচই হচ্ছে, বিরাট ইস্যু তৈরি হয়েছে, এবং সেটা কোর্টে গিয়েছে। আমাদের এখানে কি এই পর্যন্ত কেউ কোর্টে নিয়ে গিয়েছে বিষয়টা, যে সরকার কেন আলোচনাই হয় না? স্যার, এটা যে একটা শঙ্কার বিষয়, সেটা আলোচনা করতেও অনেকটা আমাদের এক ধরনের দ্বিধা রয়েছে। এই জায়গাতেই আমি বলছি যে যতক্ষণ পর্যন্ত এই পরিবেশ সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত এগুলো নিয়ে যতই আমরা ডিসকাশন করি না কেন, এতে কোনো লাভ হবে না। আমি একটা এক্সাম্পল দিলাম। জি, অনেক ধন্যবাদ। আমি সুমন আহমেদ সাবির, এক লাইনে আমরা একটু হতাশার মধ্যেই পড়ে গেছি যে রাষ্ট্রের প্রতিষ্ঠানের জবাবদিহিতা, এটা তো নিশ্চয়ই আমাদের কারো হাতেই নাই। সেটা হয়তো হবে, সেটা জানি না কবে, কিন্তু টেকনোলজি কি কোনো সমাধান দিতে পারে? খুব ছোট্ট করে। এখানে টেকনোলজি সমাধানের চেয়ে বড় সমাধান হচ্ছে সতর্কতার জায়গাটা। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি একটা মোবাইল ফোন ব্যবহার করি,
তার মানে হচ্ছে আসলে আমরা একটা মাইক্রোফোন এবং একটা ক্যামেরা বুকে ঝুলিয়ে ঘুরছি, যার অপর প্রান্ত কারো কাছে আছে, যেখানে সবকিছু রেকর্ড হচ্ছে। কাজেই এই প্রযুক্তি যখন আমরা ব্যবহার করব, আমাদেরকে বুঝে আচরণ করতে হবে যে আমরা কি বলছি না বলছি। এই সতর্ক থাকা ছাড়া আসলে এই মুহূর্তে সত্যি অর্থে কোনো বিকল্প নেই, যদি আপনি কোনো নজরদারির ভিতরে থাকেন। আর তা না হলে আবার আরেকটা জিনিস বলি, যে ব্যক্তিগত সতর্কতার জন্য স্বাভাবিক যে সতর্কতার যে ব্যবস্থাগুলো, আমার মোবাইলটা সিকিউর কিনা তার জন্য যে বেসিক জ্ঞানটুকু, এটুকু আমাদের রাখা উচিত। এবং সেটুকু যদি আমরা বজায় রাখি, অধিকাংশ ক্ষেত্রেই সবসময় তো গভর্নমেন্ট অ্যাক্টরই আমাদের বিরুদ্ধে কাজ করবে না, আমাদের আরো শত্রু আছে। যেমন আমরা গত কয়েকদিন আগে যেমন দেখলাম যে আমেরিকাতে যেটা পাওয়ার গ্যাস সেক্টরটা প্রায় বন্ধ হয়ে গেল ম্যালেরিয়া ইনফেকশন, যেটা 1 বছর আগে আমরা ব্রিটেনে দেখেছি যে ঘটনাটা, সেরকম ঘটনা কিন্তু আমাদের দেশেও ঘটেছে, আরো ঘটবে। কাজে প্রতিষ্ঠানগুলো সতর্কতার জায়গায় আছে। আর ব্যক্তিগত পর্যায়ে আমাদের ফোনগুলো কিন্তু একজনের পার্সোনাল ভল্ট, এর ভেতরে আমার সব পাসওয়ার্ড রয়েছে, এর ভেতরে আমার যাবতীয় ইমেল রয়েছে, আবার ছবি রয়েছে। কাজেই এই জিনিসটা নিরাপদ রাখার জন্য আপ টু ডেট আছে কিনা, অপ্রয়োজনীয় সফটওয়্যার না ইনস্টল করা, যদি আমি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করি, এই ফোনটাকে একটু বিশেষ যত্ন সহকারে ব্যবহার করতে হবে, তাহলে আমরা হয়তো নিজেদেরকে নিরাপদ রাখতে পারবো। আর আরেকটা জায়গায় আমাদের কারণ নিয়ন্ত্রণ নেই, যতদিন না রাষ্ট্রযন্ত্র দায়িত্বশীল হচ্ছে, জবাবদিহিতামূলক হচ্ছে, ততদিন পর্যন্ত এই ফাঁস করে ফাঁসানোর জায়গা থেকে বেরোতে পারবো না। আর একটা শেষ পয়েন্ট বলি, যেটা সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা হচ্ছিল। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যে সমস্যার জায়গাটা, সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ভিডিও, এই ফাঁস করা কিন্তু সোশ্যাল মিডিয়া জেনারেট করে না, কেউ না কেউ প্রোভাইড করে। সেখানে হয়তো অন্যরা তার উপরে বিভিন্ন রকম রং বেরং লাগিয়ে সেটাকে আবার প্রচার করছে জনপ্রিয়তা লাভের জন্য, কেউ অর্থ উপার্জনের জন্য, কেউ রাজনৈতিক বা অন্য কোনো সুবিধা হাসিলের জন্য। সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে মানুষকে আরেকটু সচেতন হতে হবে। যেমন আমরা বাংলাদেশে যেমন টিকটকের উদাহরণ দিই, একটা টিকটক ব্যবহার নিয়ে আমাদের দেশে আমরা খুব বিব্রত। আবার এই টিকটক কিন্তু ইউরোপ আমেরিকাতে অনেকে ব্যবহার করছে অনেকভাবে, যেখানে কিছুটা ওদের সামাজিক প্রেক্ষাপট ভিন্ন, দ্বিতীয়ত হচ্ছে ওদের ব্যবহারকারীরা জানেন কোন ধরনের ভিডিও আমরা আপলোড করব, কোনটা আমরা দেখব। এই রুচি এবং এই জ্ঞান, এই শিক্ষা, এই জায়গাটা বোধহয় আমাদের একটু উন্নতির জায়গায় আসতে হবে, নাহলে তাহলে হয়তো এক সময় এমনিতেই অনেক সমস্যা কেটে যাবে। সে পর্যন্ত আমাদের একটু ধৈর্য ধরতে হবে। অনেক ধন্যবাদ। হাতে একদমই সময় নেই আমার, সকলেই এক লাইন করে যোগ করবেন এরকম কথা ছিল। হাতের সময় শেষ, রাত 11টার খবরে যেতে হবে। ব্যক্তিগত মানে সদাচরণ, সততা এবং সতর্কতা, তিনটি আপাতত আমাদের জন্য এখন এই ফাঁস করে ফাঁসানোর ভয় বা ঝুঁকি থেকে বাঁচাতে পারে। এর বাইরে প্রতিষ্ঠান কারা কি করবেন সেই জায়গায় আমাদের প্রত্যাশা না থাকেই ভালো। অনেক ভালো থাকবেন।